আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সলভ করে দিব। আসো আমাদের প্রশ্নটি কিভাবে সলভ করতে হয় আমরা দেখি। এখানে আমাদের দেখা যাচ্ছে যে একটি বস্তু ভূমি থেকে 220 মিটার উচ্চতায় আছে। বস্তুটিকে যদি আমরা মুক্তভাবে ছেড়ে দেই, তখন গ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় বস্তুটির গতিশক্তি এর যান্ত্রিক শক্তির 1/3 গুণ হবে। তো এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ধরে নিলাম যে ভূমি থেকে বস্তুটি যখন x উচ্চতায় থাকবে, অর্থাৎ আমাদের বস্তুটাকে যদি আমরা এখান থেকে ছেড়ে দেই, বস্তুটা ভূপৃষ্ঠে পড়ার পূর্ব মুহূর্তে ধরে নিলাম সে যখন ভূমি থেকে x মিটার উচ্চতায় আছে, তখন তার গতিশক্তির যান্ত্রিক শক্তির 1/3 হবে। আচ্ছা, তো আমরা লিখি, মনে করি x মিটার উচ্চতায় বস্তুটির গতিশক্তি এর যান্ত্রিক শক্তির 1/3 হবে। অর্থাৎ তোমার প্রশ্নে যেখানে লেখা আছে কত, এই কতর জায়গায় তুমি লিখবা x মিটার, তারপরে এখান থেকে প্রশ্নের শুরু থেকে একদম শেষ পর্যন্ত পুরো লাইনটা লিখে দিবা। মনে করি কতর জায়গায় হচ্ছে x মিটার, তারপরে উচ্চতায় বস্তুটির গতিশক্তি এর যান্ত্রিক শক্তির 1/3 হবে। আচ্ছা, তো এখন আসো প্রশ্ন মতে দেখো, আমাদের এখানে প্রথম আলোচনা কার কথা উল্লেখ করা আছে? আগে গতিশক্তির কথা। তো গতিশক্তির সূত্র কি? গতিশক্তি সমান সমান হচ্ছে ই কে, আর এরপরে এই পাশে কি আছে? যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তি বলতে আমরা কি বলতেছি? মোট শক্তি, অর্থাৎ ই। গতিশক্তি প্লাস বিভব শক্তির যে যোগফল, সেটাই হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। দেখো, যান্ত্রিক শক্তির ফর্মুলা হচ্ছে যান্ত্রিক শক্তি সমান সমান হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। তো যান্ত্রিক শক্তি যদি আমরা ই দ্বারা প্রকাশ করি, গতিশক্তিকে ই কে দ্বারা প্রকাশ করব, বিভব শক্তিকে ইপি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে আমরা বলতে পারি যে যান্ত্রিক শক্তি ই সমান সমান হচ্ছে ই কে প্লাস ইপি। তাই এখানে আমরা যান্ত্রিক শক্তির পরিবর্তে ই লিখবো, ইন্টু তার সাথে সম্পর্কটা কি? 1/3, তাহলে 1/3। আচ্ছা, পরের লাইনটা একটু লক্ষ্য করি যে আমাদের ই কে সমান সমান আমরা জানি হাফ mv স্কয়ার, তাহলে ই কে এর পরিবর্তে লিখবো হাফ mv স্কয়ার, আর ই মানে যান্ত্রিক শক্তি সমান সমান কি পেয়েছি? ই কে প্লাস ইপি। তো যান্ত্রিক শক্তি ই এর পরিবর্তে লেখা যায় ই কে প্লাস ইপি, তার সাথে গুণ অবস্থায় কত আছে? 1/3। আচ্ছা, এখন আমরা এই 1/3টা যদি এই পাশে নিয়ে এসে গুণ করি, তাহলে হচ্ছে 3/2 mv স্কয়ার ইকুয়াল, এখানে থাকে ই কে। আচ্ছা, আমরা ক্যালকুলেশনটা যদি আরেকটু সহজভাবে করতে চাই, তাহলে আমরা এখানে ই কেটাকে ই কের মতোই রাখি, পরে এই যে ওই পাশে যে 3 নিচে ভাগ অবস্থায় আছে, এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে হবে 3 ই কে, আর এই পাশে থাকবে ই কে প্লাস ইপি, বা 3 ই কে। এই ই কেটা ওই পাশে প্লাস, এটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয় মাইনাস ই কে, ডান পাশে থাকে ইপি। 3 ই কে থেকে একটা ই কে বিয়োগ করলে থাকে 2 ই কে ইকুয়াল ইপি। দেখো, আমরা ই কে সমান সমান জানি হচ্ছে হাফ এম ভি স্কয়ার, আর ইপি সমান সমান হচ্ছে এম জি এইচ। এখানে উপর নিচে একটু কাটাকাটি করো, উভয় পক্ষ থেকে এম এম কেটে দাও,
তাহলে এই পাশে অবশ্যই থাকবে ভি স্কয়ার, ওই পাশে থাকবে জি এইচ। আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে ভি স্কয়ার সমান সমান ই স্কয়ার প্লাস 2gh, আর এখানে জিএস থাকবে। আচ্ছা, পরে যদি আমরা একটু খেয়াল করি যে পরন্ত বস্তুর ক্ষেত্রে একটি বস্তু যখন তার যাত্রাপথে পড়তে শুরু করে তখন আদি বিন্দুতে তার বেগ থাকে 0, অর্থাৎ পরন্ত বস্তুর আদিবেগ সর্বদাই 0। 0 বেগ নিয়ে একটি পরন্ত বস্তু ভূপৃষ্ঠের দিকে পড়তে শুরু করে। যদি আমরা এখানে ইউ স্কয়ারের পরিবর্তে 0 স্কয়ার লিখি আর এটাকে বাদ দেই, তাহলে এখানে থাকে হচ্ছে আমার 2gh ইকুয়াল ওই পাশে থাকে gh। এখন দেখো আমি যদি উভয় পক্ষ থেকে জি জি কেটে দেই তাহলে আমার এই পাশে থাকে 2h, ওই পাশে থাকে h। আচ্ছা, পরবর্তীতে এই যে বেগের সূত্র থেকে যে h আসলো সেই h এর পরিচয় কি দেখো, h মানে হচ্ছে সরণ, অর্থাৎ ভি স্কয়ার কে ভাঙার পরে যে আমরা ইউ স্কয়ার প্লাস 2gh পেলাম, এখানে এই h মানে হচ্ছে সরণ, এই h টা মানে হচ্ছে কি সরণ। তো আমাদের টোটাল উচ্চতা প্রশ্নে দেওয়া ছিল 220 মিটার, আর আমরা ধরে নিচ্ছি বস্তুটি ভূমি থেকে x মিটার উচ্চতায় বিদ্যমান। তাহলে সেই ক্ষেত্রে উপর থেকে এই বিন্দু পর্যন্ত আমাদের দূরত্ব আসবে 220 মাইনাস x। টোটাল উচ্চতা যদি 220 মিটার হয়, ভূপৃষ্ঠ থেকে এই বিন্দুর উচ্চতা যদি আমাদের x মিটার হয়, তাহলে উপর থেকে এই বিন্দুর উচ্চতা হচ্ছে 220 মাইনাস x। তাহলে আমরা 2h এর পরিবর্তে লিখে দিতে পারি 220 মাইনাস x। আর এই যে এই পাশে বিভব শক্তির ক্ষেত্রে যে h, সেই h মানে হচ্ছে উচ্চতা। বিভব শক্তির ক্ষেত্রে h মানে হচ্ছে উচ্চতা। তাহলে বস্তুটি কত উচ্চতায় আছে? x মিটার উচ্চতা। তাহলে এখানে আমরা h এর পরিবর্তে লিখবো x। তাহলে দেখো 220 কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হয় 440, এই মাইনাস x কে 2 দিয়ে গুণ করলে হয় 2x, ওই পাশে থাকে x। তাহলে এখানে মাইনাস 2x টাকে অপর পাশে নিয়ে গেলে হয় প্লাস 2x। তাহলে x এর সাথে আরো দুইটা x যোগ হলে হয় 3x ইকুয়াল 420। তাহলে x ইকুয়াল টু 440 ডিভাইডেড বাই 3। যদি আমরা 440 কে 3 দ্বারা ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাদের আনসারটা আসবে 440 ডিভাইডেড বাই 3। আমাদের আনসার চলে আসতেছে 146.66 এত মিটার। তাহলে অর্থাৎ আমাদের বস্তুটি যখন ভূমি থেকে 146.66 মিটার উচ্চতা থাকবে তখন তার গতিশক্তি হবে এর যান্ত্রিক শক্তির 1/3। আচ্ছা, এখন আসো আমরা এই প্রশ্নের গহ নাম্বার প্রশ্নটি সলভ করব। শিক্ষার্থীরা আসো আমরা আগে প্রশ্নটি ভালো করে বুঝি। আমাদের গহ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায়, অর্থাৎ আমরা যে পরন্ত বস্তুটি উপর থেকে নিচের দিকে পড়তেছে সেই ভূপৃষ্ঠে আসার আগে যখন সে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উপরে থাকবে, যদি আমরা এখানে চিত্রটা একটু ভালো করে বুঝি যে বস্তুটা উপর থেকে নিচের দিকে পড়বে, সেক্ষেত্রে সে যখন উপর থেকে নিচের দিকে পড়তেছে তো এমন অবস্থায় যখন সে ভূমি থেকে 40 মিটার উপরে থাকবে, তো ধরে নিলাম আমরা যে এখান থেকে 40 মিটার উচ্চতা মান হচ্ছে এই বিন্দুটি। তো ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতা থাকাকালীন অর্থাৎ এই পয়েন্টে তার মোট শক্তি বের করতে হবে, অর্থাৎ E1 বের করতে হবে। আর মোট শক্তি মানে আমরা সবাই জানি মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি। অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় থাকা অবস্থায় বস্তুটির গতিশক্তি বের করতে হবে, দেন তার বিভব শক্তি, এবং এই দুটাকে যোগ করলে পাওয়া যাবে তার মোট শক্তি।
আচ্ছা, এই হচ্ছে একটা পয়েন্ট। তারপরে দ্বিতীয় কথা বলা হয়েছে যে ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর বস্তুটির মোট শক্তি। তাহলে বস্তুটিকে যখন আমি উপর থেকে ছেড়ে দিব তখন সে নিচে পড়ার মুহূর্তে 5 সেকেন্ড পরে ধরে নিলাম সে এখানে আসে, ছেড়ে দেওয়ার 5 সেকেন্ডের মধ্যে সে এই বিন্দুতে আসে। তাহলে এখান থেকে এই বিন্দু থেকে তার এই বিন্দুর যে সরণ, সেই সরণের মানটা আগে আমাদের বের করতে হবে। দেন এইখান থেকে এই বিন্দুতে যখন বস্তুটি আসবে তখন তার বেগ বের করতে হবে। সরণ আর বেগ এই দুটি জিনিস বের করার পর তারপরে আমরা গতিশক্তি বের করব, বিভব শক্তি বের করব, এরপরে আবার এই বিন্দুর মোট শক্তি বের করব। তাহলে এটা যেহেতু দ্বিতীয় পয়েন্ট, তাহলে এখানে আমরা মোট শক্তি ধরে নিলাম E2। তাহলে এই E2 সমান সমান আবার হবে EK প্লাস EP। অর্থাৎ বিষয়টা হচ্ছে এমন যে বস্তুটি যখন ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় থাকবে তখন তার মোট শক্তি বের করতে হবে একবার। তারপর আবার বস্তুটি ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর তার অবস্থান কোথায় হয় সেই অবস্থানে আবার মোট শক্তি বের করতে হবে একবার। তাহলে আসো আমরা ম্যাট্রিক করা শুরু করি। প্রথমে আমরা যেটা করব যে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় তার মোট শক্তি যেটা এটা বের করব। তো আমরা লিখি যে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় থাকাকালীন বস্তুটির মোট শক্তি E1 ইকুয়াল মোট শক্তি মানে হচ্ছে গতিশক্তি প্লাস বিভব শক্তি অর্থাৎ EK প্লাস EP। তো দেখো আমরা জানি EK সমান সমান হচ্ছে হাফ mv স্কয়ার প্লাস EP সমান সমান হচ্ছে mgh। তো একটু খেয়াল করো, এখানে আমাদের m এর মান দেওয়া ছিল প্রশ্নে 5 কেজি, তাহলে আমরা m এর মানটা বসায় দেই 5 কেজি ইনটু v স্কয়ার মানে কি যে যেই বিন্দুতে আছি সেই বিন্দুর বেগ। তো যখন আমরা ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উপরে আছি সেই বিন্দুর বেগটা কিন্তু আমাদের জানা নাই। তাহলে আমরা জানি পরন্ত বস্তুর ক্ষেত্রে বেগ নির্ণয়ের সূত্র হচ্ছে v স্কয়ারের পরিবর্তে লেখা যায় e স্কয়ার প্লাস 2gh প্লাস এখানে আবার m এর মান 5 কেজি, j এর মান 9.8 ইনটু h। বিভব শক্তির ক্ষেত্রে h মানে হচ্ছে উচ্চতা। বিষয়টাকে আমাদের খেয়াল রাখতে হবে যে বিভব শক্তির ক্ষেত্রে h মানে হচ্ছে উচ্চতা আর বেগের সূত্রের h মানে হচ্ছে সরণ। অর্থাৎ তুমি উপর থেকে কতটুকু নিচে আসলা সেটা হলো তোমার সরণ, আর তুমি ভূপৃষ্ঠ থেকে কতটুকু উপরে আসো এটা হচ্ছে তোমার উচ্চতা। তো দেখো এখানে তুমি স্পষ্ট বলে দিছো যে ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায়, তাহলে তোমার উচ্চতার মানটা এখানে বসতেছে 40 মিটার। আচ্ছা, এরপর একটু দেখো আমরা যদি 5 কে 2 দ্বারা ভাগ করি आंसर চলে আসে 2.5 ইনটু, যেহেতু পরন্ত বস্তু আর পরন্ত বস্তুর আদিবেগ সর্বদাই 0 থাকে, তাহলে জিরোটাকে বাদ দিলে আমাদের এখানে থাকতেছে 2 ইনটু j এর মান 9.8 ইনটু h। তো h মানে ভাইয়া কি বললাম, h মানে হচ্ছে সরণ, h মানে কি সরণ। তো একটু খেয়াল করো, তুমি যদি ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উপরে এখনো থাকো তার মানে কি তুমি এই 40 মিটার দূরত্ব এখনো অতিক্রম করো নাই, তুমি উপর থেকে এই পর্যন্ত আসছো। তাহলে তোমার উপর থেকে এই পর্যন্ত এই বিন্দু পর্যন্ত তোমার সরণটা কত আসে, তোমার টোটাল দূরত্ব হচ্ছে 220। টোটাল দূরত্ব হচ্ছে 220। 220 এর মধ্যে 40 মিটার দূরত্ব তুমি এখনো অতিক্রম করো নাই, কারণ তুমি এখন ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় আসো। তাহলে তোমার সরণ হচ্ছে উপর থেকে এইটুকু। তাহলে 220 থেকে 40 যদি মাইনাস করা হয় তাহলে কিন্তু তোমার সরণটা চলে আসে। তাহলে তোমার সরণ এখানে আসতেছে, সরণ সমান সমান টোটাল উচ্চতা 220 আর নিচে বাকি আছে কত 40 মিটার। তাহলে এখানে তুমি লেখো যে মোট 220 তার থেকে অবশিষ্ট আছে কত 40। আর এই পুরোটা যদি আমরা হিসাব করি তাহলে আমাদের এই পাশে आंसरটা আসবে 5 ইনটু 9.8 ইনটু 40। তাহলে এটা আসে
1960। আচ্ছা, এখন এখানে 2.5 ইন্টু 2 ইন্টু 9.8, 220 থেকে 40 বিয়োগ করলে হচ্ছে 180 প্লাস 1960। পুরোটাকে যদি একবার হিসাব করি, 1960 প্লাস 2.5 ইন্টু 2 ইন্টু 9.8 ইন্টু 180, তাহলে এটা আনসার আছে 10,780, অর্থাৎ 10,780 জুল। আচ্ছা, তাহলে আমাদের 40 মিটার উচ্চতায় থাকাকালীন বস্তুটির মোট শক্তির মান আসলো 10,880 জুল, 10,780 জুল। এখন দেখা যাক পরবর্তী যে স্টেপটা ছিল তার আনসার কত আসে। আচ্ছা, এখন দেখো ভূপৃষ্ঠ থেকে বস্তুটিকে ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর তার অবস্থান কোথায় সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমাদের প্রথম কাজ যে 5 সেকেন্ডে বস্তুটা উপর থেকে কতটুকু নিচে নামলো সেই দূরত্বটা আগে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো যে আবার পাঁচ সেকেন্ড পর বস্তুটির অতিক্রান্ত দূরত্ব h = ut প্লাস হাফ gt স্কয়ার। যেহেতু পরন্ত বস্তুর আদিবেগ 0, তাহলে এইটুকু যদি আমরা বাদ দিই তাহলে থাকে হচ্ছে আমাদের হাফ, g এর ভ্যালু 9.8 ইনটু t এর মান প্রশ্নে বলা হয়েছে কত 5 সেকেন্ড, তাহলে 5 স্কয়ার। এটাকে যদি ক্যালকুলেট করা হয় তাহলে আমাদের आंसर আসবে হাফ ইনটু 9.8 ইনটু 5 স্কয়ার। তাহলে এখান থেকে आंसर আসে 122.5 মিটার। অর্থাৎ বস্তুটি ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড সময়ের মধ্যেই সে যেই দূরত্ব অতিক্রম করবে এই অতিক্রান্ত দূরত্বের মানটা হচ্ছে 122.5 মিটার, 122.5 মিটার। আচ্ছা, এরপর যেহেতু বস্তুটা ছেড়ে দেওয়ার সময় তার আদিবেগ ছিল 0, আর এখন যেহেতু গতিশীল হয়ে সে নিচের দিকে নামতেছে, তো এই পয়েন্টে থাকা অবস্থায় তার ভিতরে অবশ্যই একটা বেগ আছে। সেই বেগ বা ভেলোসিটির যে মানটা সেটা আমরা জানি না। তাহলে আমরা 5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত সেটা আগে বের করে নিব। তো 5 সেকেন্ড পর বস্তুটির অর্জিত বেগ, v = u প্লাস gt। তো দেখো আমাদের u এর মান কিন্তু 0, g এর মান 9.8, t এর মান 5 সেকেন্ড। তাহলে এটা যদি আমরা হিসাব করি आंसर আসবে 9.8 ইনটু 5, তাহলে आंसर হচ্ছে 49 মিটার পার সেকেন্ড। তাহলে যে বস্তুটা আদিবেগ ছিল 0, 5 সেকেন্ড পর তার অর্জিত বেগ হয়ে যাচ্ছে 49 মিটার পার সেকেন্ড। এখন এই সরণ আর 5 সেকেন্ড পর যে বেগটা অর্জন করলো সেই বেগের জন্য আমরা এই বস্তুটির মোট শক্তি বের করব। আচ্ছা, তাহলে এখন আমাদের প্রশ্নটা আমরা মুছে দেই। আচ্ছা, প্রশ্নটা থাকুক, আমরা এখানে ক্যালকুলেশনটা করি। লিখব এখন 5 সেকেন্ড পর মোট শক্তি E2 ইকুয়াল, আবার মোট শক্তি মানে গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তির ফর্মুলা হাফ mv স্কয়ার প্লাস বিভব শক্তির ফর্মুলা mgh। হাফের জায়গায় হাফ, m এর মান ভর 5 কেজি, v স্কয়ারের পরিবর্তে আমরা লিখতে পারবো বেগ, অর্থাৎ তার বেগের স্কয়ার। দেখো আমাদের বেগের মানটা কত ছিল
5 সেকেন্ড পর বস্তুটির বেগ কত 49, তাহলে এখানে v স্কয়ারে পরিবর্তে লিখতে পারি আমরা 49 স্কয়ার প্লাস mgs, m এর মান 5, g এর মান 9.8, h মানে কি উচ্চতা। তো দেখো এখানে টোটাল উচ্চতা হচ্ছে 220, টোটাল উচ্চতা হলো 220, তার মানে তার মধ্যে বস্তুটি 5 সেকেন্ডে 125 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে। তাহলে আমরা যদি 220 থেকে 125 বাদ দিয়ে দেই, 220 মাইনাস 220 থেকে 122.5 মাইনাস হবে, তাহলে 220 মাইনাস 122.5, তাহলে আমাদের এখানে ভূপৃষ্ঠ থেকে বস্তুটির উচ্চতা চলে আসে 97.5 মিটার। এই বিষয়টা যদি আমরা আরেকটু ক্লিয়ার ভাবে বুঝি, যে আমাদের এখানে টোটাল উচ্চতা ছিল 220 মিটার, টোটাল উচ্চতা হচ্ছে 220 মিটার। 5 সেকেন্ড ব্যবধানে 5 সেকেন্ড পর আমার যে পড়ন্ত বস্তু সেটা 222.5 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে, অর্থাৎ সে এখান থেকে এই পর্যন্ত নিচে নেমে আসছে। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব তো হচ্ছে আমার 122.5 মিটার। তাহলে তার যে অবশিষ্ট যে দূরত্বটা, এটাই তো আমার ভূমি থেকে তার বস্তুটির উচ্চতা। বস্তুটি যদি এখানে থাকে তখন ভূমি থেকে তার উচ্চতা হচ্ছে 220 থেকে 122.5 বিয়োগ করলে যেটা আসবে, তাহলে এটার মান আসতেছে 220 মাইনাস 122.5, অর্থাৎ 97.5। তাহলে এখন যদি আমরা এই পুরোটাকে একসাথে হিসাব করি, দেখা যাক কি আসে। হাফ ইন্টু 5 ইন্টু 49 স্কোয়ার প্লাস 5 ইন্টু 9.8 ইন্টু 97.5। হ্যাঁ, তাহলে এখানেও আনসার আসে 10,780 জুল। আচ্ছা, তাহলে দেখো আমাদের বস্তুটি ভূপৃষ্ঠ থেকে 40 মিটার উচ্চতায় থাকা অবস্থায় তার গতিশক্তি ছিল 10,780 জুল, আর বস্তুটিকে ছেড়ে দেওয়ার 5 সেকেন্ড পর বস্তুটি যে মোট শক্তি আসলো তার মানও আসছে 10,780 জুল। তাহলে এখানে উভয় ক্ষেত্রে বস্তুটির কি মোট শক্তি একই রকম, উভয় ক্ষেত্রে বস্তুটির মোট শক্তি কি একই রকম। তাহলে আমরা বলতে পারি অতএব E1 ইকুয়াল E2, অর্থাৎ দুই ক্ষেত্রে বস্তুটির মোট শক্তি কি সমান। সুতরাং প্রশ্নে যে কথাটা বলছে যে মোট শক্তি ধ্রুব হবে কিনা, তাহলে এটা আমরা লিখবো যে অতএব বস্তুটির মোট শক্তি ধ্রুব হবে। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের তোমাদের জন্য একটি প্রশ্ন। আমি তোমাদের প্রশ্নটিকে যথাসম্ভব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তোমরা প্রশ্নটি ভালোভাবে উত্তরটা কিভাবে করতে হয় এটা শিখবে। আশা করি তোমাদের পরীক্ষায় এরকম একটি প্রশ্ন আসতে পারে।